আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পার্লামেন্টের এবং স্টেট লেজিসলেচারের লোয়ার হাউসের যারা ডেপুটি স্পিকার আছেন তাদের নিয়ে। প্রথমজন হচ্ছে দ্য ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা এবং দ্বিতীয়জন হচ্ছে দ্য ডেপুটি স্পিকার অফ দ্য বিধানসভা। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা রাজ্যসভার যিনি ডেপুটি চেয়ারপারসন এবং বিধান পরিষদের যিনি ডেপুটি চেয়ারপারসন তাদের মধ্যে ভার্টিক্যাল কম্প্যারিজন করেছিলাম। তেমনি আজকের ভিডিওতে লোকসভার যিনি ডেপুটি স্পিকার রয়েছেন এবং বিধানসভার যিনি ডেপুটি স্পিকার রয়েছেন তাদের মধ্যেও আমরা করব একটা ভার্টিক্যাল কম্প্যারিজন। পয়েন্টস অফ কম্প্যারিজন সেম থাকছে। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 14টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। প্রথমেই দেখে নেব ইনাদের লিগাল স্টেটাস অর্থাৎ আইনি অবস্থান কি রয়েছে আমাদের দেশে। তো লোকসভার ডেপুটি স্পিকার এবং বিধানসভার ডেপুটি স্পিকার তারাও কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করেন, অর্থাৎ আমাদের দেশের হাইয়েস্ট লেভেল অফ পোস্টস ইনারা হোল্ড করেন। নেক্সট, তারা কোন অর্গান অফ দ্য স্টেটে বিলং করেন। বন্ধুরা, অর্গান অফ দ্য স্টেট নিয়ে একটা ডিটেল ভিডিও আমার এই কম্পেয়ার টু ক্লিয়ার প্লেলিস্টের প্রথম দিকে তোমরা পেয়ে যাবে। রীতিমতো ডায়াগ্রামেটিক ভাবে দেখিয়ে দিয়েছিলাম অর্গানস অফ দ্য স্টেট আমাদের দেশের ক্ষেত্রে কি কি আছে। তো এই ভিডিওটা বেসিক কনসেপ্টসের ভিডিও ছিল, প্রথম দিকে পেয়ে যাবে। না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। তো এখন আমরা ওটাই জানবো যে ইনারা কোন অর্গান অফ দ্য স্টেটে বিলং করেন। তো লোকসভার যিনি ডেপুটি স্পিকার রয়েছেন তিনি সেন্ট্রাল লেজিসলেচারের পার্ট, কেন্দ্রীয় আইন পরিষদের উনি পার্ট হন, এবং বিধানসভার যিনি ডেপুটি স্পিকার রয়েছেন উনি রাজ্যের আইন পরিষদের পার্ট হন, স্টেট লেজিসলেচারের উনি পার্ট। তো দুজনেই লেজিসলেটিভ অর্গান অফ দ্য স্টেটে বিলং করেন, জাস্ট তাদের রেসপেক্টিভ লেভেলসে। নেক্সট দেখে নেব এই পোস্টগুলোতে নিয়োগ পাওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন হয়। তো লোকসভা ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার জন্য তাকে প্রথমত সেই লোকসভার মেম্বার হতে হবে, তেমনি বিধানসভার ডেপুটি স্পিকার হওয়ার জন্য তাকে প্রথমত বিধানসভার মেম্বার হতে হবে। তো উভয় ক্ষেত্রেই মেম্বার্সরাই একমাত্র এই নির্বাচনগুলোতে পার্টিসিপেট করতে পারে। এবার এই ইলেকশনগুলোতে কারা ভোট দিতে পারে সেটাও দেখে নেব, এলিজিবিলিটি অফ দ্য ইলেক্টোরেটস। তো লোকসভা ডেপুটি স্পিকারের নির্বাচনে লোকসভার মেম্বার্সরাই পার্টিসিপেট করেন এবং বিধানসভার ডেপুটি স্পিকারের নির্বাচনে বিধানসভার মেম্বার্সরাই পার্টিসিপেট করেন। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট। এই পয়েন্টটা আগের দুটো পয়েন্টেরই একটা মিক্সচার। লোকসভার ডেপুটি স্পিকারকে লোকসভার মেম্বাররাই নিজেদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করেন, তেমনি বিধানসভার ডেপুটি স্পিকারকে সেই বিধানসভার মেম্বাররাই নির্বাচন করে নিজেদের মধ্যে থেকে, এবং দুটো ক্ষেত্রেই নির্বাচিত হয়ে যাওয়ার পর উনাদের অ্যাপয়েন্টমেন্টের আলাদা কোনো প্রসেস নেই। ইলেক্ট হয়ে গেল, সিট দখল করে নিল, সিম্পল ওয়ান স্টেপ প্রসেস। নেক্সট দেখে নেব ইনাদের ইলেকশন ডেট কে ফিক্স করেন। তো ইনাদের ইলেকশন ডেট কে ফিক্স করেন সেই নিয়ে আমাদের সংবিধানে কিছু বলা নেই, তবে রেসপেক্টিভ হাউসের যে রুল বই যেটাকে বলে রুলস অফ প্রসিডিওর সেটা অনুযায়ী লোকসভার ডেপুটি স্পিকারের নির্বাচনের ডেটটা ফিক্স করে লোকসভার স্পিকার, এবং বিধানসভার ডেপুটি স্পিকারের নির্বাচনের ডেটটা ফিক্স করে সেই বিধানসভার স্পিকার। কনস্টিটিউশনে মেনশন করা না থাকলেও রেসপেক্টিভ হাউসের রুল বুক অনুসারে এটাই ফিক্স করা হয়েছে। আমাদের 7 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ওথ এবং অ্যাফার্মেশন, অর্থাৎ ইনারা শপথ কি গ্রহণ করেন। তো লোকসভার ডেপুটি স্পিকার এবং বিধানসভার ডেপুটি স্পিকার দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য যে তারা আলাদা ডেপুটি স্পিকার হিসাবে শপথ কিন্তু তারা গ্রহণ করেন না। মেম্বার হিসাবে যেই শপথটা তারা নিয়েছিলেন সেই শপথটাই এনাফ ডেপুটি স্পিকার পোস্টে বসার জন্য। আলাদা ডেপুটি স্পিকারের কোনো শপথ নেই। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক।
নেক্সট দেখে নেব ইনারা টার্ম বা টেনিয়র মেয়াদ কি পান। তো লোকসভার ডেপুটি স্পিকার এবং বিধানসভার ডেপুটি স্পিকারের মেয়াদ তাদের রেসপেক্টিভ হাউসের মেম্বার থাকার উপরে নির্ভরশীল। অর্থাৎ লোকসভা বা বিধানসভার মেম্বাররা 5 বছরের মেয়াদ পায়, মানে ডেপুটি স্পিকাররাও কিন্তু সেই 5 বছরের মেয়াদটাই পাবেন। টার্ম অফ আ মেম্বার ইকুয়াল টু টার্ম অ্যাজ আ ডেপুটি স্পিকার। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমলুমেন্টস। তো লোকসভা ডেপুটি স্পিকারের ক্ষেত্রে ওনাদের স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমলুমেন্ট তারা কি পাবেন সেটা পার্লামেন্ট নির্ধারণ করেন অ্যাপয়েন্টমেন্টের সময়, এবং যেহেতু এটা সেকেন্ড শিডিউলের আন্ডারে পড়ে তাই জন্য এটা চার্জড এক্সপেন্ডিচার। লোকসভা ডেপুটি স্পিকারের বেতন ভাতা বাবদ টাকাটা ডিরেক্টলি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে তাদের অ্যাকাউন্টে চলে আসে। সরকার প্রত্যেক বছর পার্লামেন্টে সেটার রিভিশন করতে পারবে না। তেমনি বিধানসভার ডেপুটি স্পিকারের এক্সপেন্ডিচারটাও সেকেন্ড শিডিউলের আন্ডারে পড়ে, অর্থাৎ চার্জড এক্সপেন্ডিচার। একবার অ্যাপয়েন্টমেন্টের সময় স্টেট লেজিসলেচার সেটা নির্ধারণ করে দেয়, তারপরে সেই রাজ্যের যুক্ত তহবিল থেকে কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট থেকে তাদের অ্যাকাউন্টে সেই স্যালারিটা ডেবিট হয়ে যায়। এরপরে আর স্টেট লেজিসলেচার বছর বছর বাজেটের সাথে সেটা রিভিশন করার সুযোগ পায় না। তো দুজনেরই বেতন সেকেন্ড শিডিউলের আন্ডারে পড়ে, অর্থাৎ চার্জড এক্সপেন্ডিচার, এবং রেসপেক্টিভ লেভেলের কনসলিডেটেড ফান্ড থেকে সেই বেতনগুলো আসে। নেক্সট ইনাদের সার্ভিস কন্ডিশন অর্থাৎ পদে থাকার শর্তাবলী। তো লোকসভার ডেপুটি স্পিকার এবং বিধানসভার ডেপুটি স্পিকারের পদে থাকার একটাই শর্তাবলী যে তাদেরকে সেই হাউসের মেম্বার থাকতে হবে। যদি তাদের মেয়াদের মাঝে তাদের মেম্বারশিপ চলে যায় কোনো কারণে, তাহলে সঙ্গে সঙ্গে তাদের ডেপুটি স্পিকার পোস্টটাও চলে যাবে। নেক্সট পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ, প্রিভিলেজেস, রাইটস অ্যান্ড ইমিউনিটিস, অর্থাৎ বিশেষাধিকার, অধিকার এবং নিরাপত্তা ইনারা কি কি পান। তো ডেপুটি স্পিকার হিসাবে ইনাদের কোনোই প্রিভিলেজেস, রাইটস বা ইমিউনিটিস নেই। যদি তারা তাদের রেসপেক্টিভ হাউসের স্পিকারের দায়িত্ব পালন করছেন তো স্পিকার পদের বিশেষাধিকার, অধিকার বা নিরাপত্তাগুলো তারা পাবেন, অথবা সে একজন নর্মাল মেম্বারের প্রিভিলেজেস, রাইটস এবং ইমিউনিটিস গুলো পাবেন। যখন যেই রোল সে পালন করছেন সেই রোলের প্রিভিলেজেস, রাইটস অ্যান্ড ইমিউনিটিস তারা এনজয় করবেন। নেক্সট দেখে নেব ইনারা রেজিগনেশন কাকে দিয়ে থাকেন। তো লোকসভা এবং বিধানসভা উভয় ক্ষেত্রেই তাদের ডেপুটি স্পিকাররা সেই হাউসের স্পিকারদেরই রেজিগনেশন দিয়ে থাকেন। তো স্পিকাররা রেজিগনেশন দেন ডেপুটি স্পিকারকে, অমনি ডেপুটি স্পিকাররাও রেজিগনেশন দেন স্পিকারকে তাদের রেসপেক্টিভ হাউসের। নেক্সট আলোচনা করব ইনাদের রিমুভাল প্রসেস নিয়ে। লোকসভা এবং বিধানসভা উভয় ক্ষেত্রেই তাদের ডেপুটি স্পিকারকে রিমুভ করতে হলে রেসপেক্টিভ হাউসের মেম্বার্সরাই ভোটের মাধ্যমে সেটা করতে পারবে। একটা প্রস্তাব নিয়ে আসবে এবং তারপর সেটা ভোটের মাধ্যমে পাস হতে হবে। এবং সেই ভোটে কি টাইপের মেজরিটি প্রয়োজন, সংবিধানের ভাষায় যেটাকে বলে দ্য মেজরিটি অফ অল দ্য দেন মেম্বার্স অফ দ্য হাউস, এবং পলিটিক্যাল সায়েন্সের ভাষায় এফেক্টিভ মেজরিটি। এফেক্টিভ মেজরিটি দিয়ে ইনাদেরকে ইনাদের হাউসের মেম্বার্সরা রিমুভ করতে পারেন মেয়াদের মাঝে। এবং আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব, অর্থাৎ ডেপুটি স্পিকাররা নিজেদের পোস্ট থেকে রিজাইন, রিমুভ বা রিটায়ার করার পর তারা কি অন্য কোনো সরকারি বা পাবলিক পোস্টে নিয়োগ পেতে পারেন সেটা আমরা বুঝে নেব। তো হ্যাঁ, ডেপুটি স্পিকারদের পোস্ট রিটায়ারমেন্ট জবের ক্ষেত্রে কোনো ব্যান লাগানো নেই। সাধারণত নিরপেক্ষতা বজিয়ে রাখতে হয় এমন পদগুলোর পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ব্যান রাখা থাকে। তবে ডেপুটি স্পিকারদের ক্ষেত্রে এটা এক্সেপশন যে তাদের পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কোনো ব্যান নেই। তারা পুনরায় ডেপুটি স্পিকার নির্বাচনে দাঁড়িয়ে যদি জিতে যায় তাহলে তারা ডেপুটি স্পিকার হিসাবেও সার্ভ করতে পারবেন, অথবা অন্য কোনো পাবলিক পোস্টেও তাদের নিয়োগ করা যেতে পারে। পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কোনো ব্যান নেই। তো আশা করি আমাদের এই আজকের ডিসকাশনটা তোমরা বুঝতে পারলে এবং পলিটি পড়ার এই ফরম্যাটটা তোমরা ধরতে পারছো, পলিটি মনে রাখতে সুবিধা হচ্ছে। আজকের ভিডিওটা অবশ্যই একবার নয়, মিনিমাম 3 থেকে 4 বার দেখবে। যত বেশি বার দেখবে পয়েন্টগুলো তোমাদের মাথায় গেঁথে যাবে। রিপিটেশন লিডস টু রিটেনশন। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে তোমাদের রিভিউ দিয়ে আমাকে উৎসাহিত করবে। তোমরাই আমার বিগেস্ট মোটিভেটর, তোমরাই আমার সন্দীপ মহেশ্বরী। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন।
তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।